সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। তো অ্যাজ ইউ অল নো, আমরা গতকালকেই হচ্ছে একটা রিসেন্ট একটা আপডেট পেয়েছি যে মোস্ট প্রবাবলি না, এখন ফর শিওর ফারহান আলী ওয়াহিদ অ্যান্ড হিজ ফ্যামিলি হ্যাভ গিভেন দ্য গ্রিন সিগন্যাল টু প্লে ফর বাংলাদেশ ফুটবল টিম। তো এটা আমাদের জন্য একটা হাই এক্সপেকটেশন ছিল যে উনি হচ্ছে বাংলাদেশ ফুটবল টিমে একদিন হয়তো বা আমাদের টিমের হয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। তো দিস ইজ এ ভেরি গুড নিউজ অ্যান্ড গ্রেট নিউজ ফর বাংলাদেশ ফুটবল অ্যান্ড দ্য ফুটবল ফ্যান্স। তো ওর জন্য হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই বিষয়ে আমাদের পডকাস্টটি, এবং উই হ্যাভ আর ভেরি ওন জিশান ভাইয়া। হ্যালো ভাইয়া, কেমন আছেন ভাইয়া? হ্যালো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি সবাই ভালো আছে। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। ভাইয়া, গতকালকের নিউজটা কাইন্ড অফ লাইক সারপ্রাইজ বলতে পারি, কেননা হচ্ছে গত লাস্ট আপডেট যেটা ছিল গতকালকে ইনফরমেশনের আগে যদি বলি, থ্রু হচ্ছে বিএফএফ ভাইস প্রেসিডেন্ট, উনি একটা ইনফরমেশন দিয়েছিলেন যে তার ফ্যামিলি ইনফর্ম করেছে যে টিল নাও ফারহান আলী ওয়াহিদ এখনো শিওর না অ্যান্ড হি ওয়ান্টস টু ফোকাস অন ইংলিশ ফুটবল অ্যান্ড হিজ ক্যারিয়ার। কিন্তু হঠাৎ করে গতকালকে আপডেটটি পাওয়া যায় যে তার ফ্যামিলি হচ্ছে, এবং ফারহান আলী ওয়াহিদ এবং রায়ান আলী ওয়াহিদ বোথ ব্রাদার্স হ্যাভ ডিসাইডেড টু প্লে ফর বাংলাদেশ ফুটবল। তো ভাইয়া, মানে এইটা আপনি কিভাবে দেখছেন? মানে হঠাৎ করে ওনার এই সম্মতি জানানোর পিছনে আপনি কারণটা কিভাবে দেখছেন? কি হতে পারে? আচ্ছা, তো এটা নিঃসন্দেহে এটা একটা হামজা ইফেক্টের একটা বিষয় আছে, কারণ হামজা নিজেও এরকম একটা স্টেজে ছিল। যদিও হামজা মানে একই বয়সে চিন্তা করলে হামজা আরো বেশ এগিয়ে ছিল, কারণ হামজা কিন্তু অলরেডি সিনিয়র ডেবু হয়ে গিয়েছিল 19 বছর বয়স, বা এরও আগে হয়ে গিয়েছিল। টু বি অনেস্ট 2017 সালে শেষে লিগ কাপে লিভারপুলের এগেনস্টে। তো তারপর মাসখানেকের মাথায় বা 2 মাসের মাথায় তার প্রিমিয়ার লিগ ডেবু হয়ে যায় লেস্টার হয়ে। তো তবে ফারহানও যে অবস্থায় আছে সেখান থেকে তার মানে এটা খুব অযৌক্তিক না যে সে ইংল্যান্ডের হয়ে ট্রাই করবে বা এরকম কিছু। তবে বাস্তবতা বুঝতে হয়। আমার মনে হয় সে এবং তার বাবা একটা বাস্তবতা বুঝেছে। এখানে ডেফিনেটলি হামজা ইফেক্ট আছে, ডেফিনেটলি এখানে বর্তমানে ফেডারেশন আগের যে কোনো সময়ের তুলনায় কমিউনিকেশন করার দিক থেকে খুবই ভালো একটা অবস্থানে আছে ফাহাদ করিম। তারপর আমরা যদি বলি যে ফ্যান বেস গুলো একটা সম্মিলিত একটা এফোর্ট, যেমন হচ্ছে শুরুতে মানে ফারহানের ব্যাপারে প্রথম জানতে পারি কোভিড এর সময়টাতে, যখন সে প্রথম ইংল্যান্ড আন্ডার 15 সুযোগ পেয়েছিল। এটা কনফারেন্সের মাধ্যমে জানতে পারি। তো রিসেন্ট যেই কাজটা করা হয়েছে ফারহানের, সেখানে হচ্ছে ফাহাদ করিম এবং রবার্ট অ্যাডামস, যে ফারহানের এজেন্ট, তারা দুজন অনেক মানে তারা দুজনই মূল কাজগুলো করেছে। এখানে সেভ বাংলাদেশ ফুটবল জড়িত ছিল। এবং আমার মনে হয় আমি যা ফলো করলাম গত 1-1.5-2 বছরে, ফারহানের ব্যাপারে সবচেয়ে বেশি আপডেট দেখেছি ডি বক্স পেজে, রেগুলার আপডেট, ম্যাচ বাই ম্যাচ আপডেট। তো এই যে একটা সম্মিলিত এফোর্ট, বা যারাই আছে ফ্যান বেস, বা এই যে পুশটা বা এই যে নোটিস করাটা, তার ফারহান বা তার বাবা তো নোটিস করেছে বিষয়টা, যে ম্যাডনেস ফুটবল নিয়ে বা হামজা আসার প্রভাব, বাফের কমিউনিকেশন, ফ্যান বেস যে নিরলস একটা প্রচেষ্টা, তো সব মিলিয়ে খুব একটা আশ্চর্য হওয়ার কিছু নেই। ডেফিনেটলি খুবই ভালো একটা সংবাদ এটা আমাদের সবার জন্য। ওকে ভাইয়া, তারপর আমি একটা জিনিস এখানে অ্যাড করি। মানে নরমালি একটা জিনিস দেখা যায় যে ন্যাশনাল টিমে হয়ে খেলা হোক বা না হোক, প্লেয়াররা যখন একটা আর্লি স্টেজে থাকে, ইয়াং স্টেজে থাকে, তারা নরমালি হচ্ছে যেই জায়গায় বা হচ্ছে ক্লাবের হয়ে ফুটবল খেলছে সেই জায়গায় মানে পিওরলি ফোকাস করতে চায়। হয়তো বা যে ন্যাশনালিটি সে এক্সিস্ট করতেছে বর্তমানে সেই দেশের হয়ে প্রায়োরিটি দেওয়ার ট্রাই করে। যেমন হি জাস্ট হ্যাড এ ফ্যান্টাস্টিক মানে 25-26 ক্যাম্পেইন প্রিমিয়ার লিগ 2-তে 10টা গোল ছিল, 7টা অ্যাসিস্ট ছিল, প্লেয়ার অফ দ্য মান্থ হলো, দেন হচ্ছে প্লেয়ার অফ দ্য সিজন হিসেবে নমিনিও পেল। এই পার্সপেক্টিভে আপনি ফারহান আলী ওয়াহিদের সিনারিওটাকে আপনি কিভাবে হচ্ছে অ্যানালিসিস করবেন? আচ্ছা, তো প্রথমত মানে ইংল্যান্ডের ফুটবল খুবই কম্পিটিটিভ, ভয়াবহ, মানে একটা ফ্রাইটেনিং। আমাদের ফুটবলে যেভাবে তুলনা করে, যেভাবে মানে উপজেলা লেভেল থেকে পদে পদে সিন্ডিকেটের মাধ্যমে। আচ্ছা, তো প্রথমত মানে ইংল্যান্ডের ফুটবল খুবই কম্পিটিটিভ, ভয়াবহ, মানে একটা ফ্রাইটেনিং। আমাদের ফুটবলে যেভাবে তুলনা করে, যেভাবে মানে উপজেলা লেভেল থেকে পদে পদে সিন্ডিকেটের মাধ্যমে আসে, একটা স্বজনপ্রীতির মাধ্যমে প্লেয়াররা উঠে আসে ইভেন ন্যাশনাল টিমেও। এখানে এটা তুলনা করলে একটা মানে ভয়ঙ্কর একটা অবস্থা এখানে কম্পিটিশনে। ইংল্যান্ডে যে প্রিমিয়ার লিগ গুলার যে প্রোডাক্ট, যে ইউথ প্রোডাক্ট, তাদের 97% ঝরে যায় প্রিমিয়ার লিগে ডেবু হওয়ার আগে। মাত্র 3% মেক ইট টু দা
টপ, ভেরি টপ। যেমন হামজা, হামজা হচ্ছে সেই 3% এর থেকে একজন যে প্রিমিয়ার লিগে মেক করেছে, প্রিমিয়ার লিগের একাডেমি প্রোডাক্ট হয়ে। তো সেখানে আমরা ফারহানের ব্যাপারে যদি আসি, এবং ইংল্যান্ড ফুটবল আরেকটা বাস্তবতা, আপনারা অনেকে হয়তো জানেন বা জানেন না যে ইংল্যান্ড সিনিয়র ন্যাশনাল ফুটবল টিমে কিন্তু এখন পর্যন্ত কোনো ব্রিটিশ এশিয়ান ফুটবলার রিপ্রেজেন্ট করতে পারে নাই। আজ পর্যন্ত কোন এশিয়ান হেরিটেজ প্লেয়ার ইংল্যান্ড ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারে নাই। আন্ডার এজ লেভেলে খেলেছে, ইউরো খেলেছে, আন্ডার এজ লেভেলে বিশ্বকাপ খেলেছে, ক্যাপ্টেন্সিও করেছে, বাট সিনিয়র লেভেলে কিন্তু খেলে নাই কখনো। তো এই যে বাস্তবতাগুলোর বিষয় আছে, এবং যেটা শুরুতে বলছিলাম যে মাত্র 97% ফুটবলারই হারিয়ে যায়। তো ফারহান, হ্যাঁ ফারহানকে নিয়ে মাতামাতি থাকবে, বাট বাস্তবতার দিকেও খেয়াল রাখতে হবে যে ফারহান মানে একটা গ্রে এরিয়াতে আছে তার ক্যাপাবিলিটি অনুযায়ী ওইখানকার ফুটবলে। সে প্রিমিয়ার লিগে ঢুকতেও পারে, বা সে একটু নিচে নেমে যেতে পারে, সেটা চ্যাম্পিয়নশিপ হতে পারে। আমার ধারণা লিগ 1 হওয়ার বা ইংলিশ থার্ড টায়ার ফুটবল হওয়ার চান্সটা খুব বেশি, লিগ 2 হতে পারে। এবং এই মুহূর্তে যদি চিন্তা করি, মানে ফারহান আলী ওয়াহিদ বা ইংল্যান্ডের যে প্রিমিয়ার লিগের যে রিজার্ভ টিমগুলো, আন্ডার 21 টিমগুলো, এরা কিন্তু একটা কম্পিটিশন খেলে যেখানে তারা থার্ড টায়ার বা ফিফথ টায়ার, ইংল্যান্ডের থার্ড টায়ার এবং ফিফথ টায়ার সিনিয়র দলগুলোর মুখোমুখি হয়। আর ওইখানে তারা জিতে অনেক সময়, জিতে বা ড্র করে। স্পেশালি ফিফথ টায়ার টিমগুলোকে রেগুলার, মানে ফিফথ টায়ার টিমগুলোর উপর তাদের একটা আপার হ্যান্ড থাকে রেজাল্টের দিক থেকে। তো ফারহান যে অবস্থায় আছে, সত্যিকার অর্থে মানে এটা খুবই এক্সাইটিং একটা ব্যাপার হতে যাচ্ছে। মানে সে যে ফ্লেয়ারটা যোগ করবে আমাদের লেফট উইং এ, নিঃসন্দেহে সে এখন এই মুহূর্তে, আমরা উইঙ্গার চিন্তা করলে সে লেফট উইং এ 1 নম্বর সংযোজন, কোনো সন্দেহ নেই। মানে এখানে ফাহমিদও এখন তার ব্যাকআপ হয়ে গেছে, আর ফয়সাল আহমেদ ফাহিমের কথা তো বলা দরকারই নেই। তো এটা এই মুহূর্তে সে ডেফিনেটলি আমাদের 1 নম্বর চয়েস, এবং সে খুবই দারুণ একটা সার্ভিস দিতে যাচ্ছে। ফার্দার ফিউচারে কি হয়, সে কি কতটা ভালোভাবে আরো ট্রান্সফর্ম করতে পারে, সে প্রিমিয়ার লিগে মেক করতে পারে কিনা দেখার বিষয়। বাট এই মুহূর্তে ডেফিনেটলি খুবই একটা এক্সাইটিং প্রসপেক্ট সে। ওকে ভাই, অ্যাডিং টু দ্যাট, আপনি যেহেতু ফাহমিদুলের কথা মেনশন করলেন, আমি একটা জিনিস এখানে অ্যাড করতে চাই। লেফট উইং পজিশন, রাইট উইং, অ্যান্ড স্পেশালি বলতে গেলে লেফট ব্যাক, যেহেতু ফাহমিদুল বোথ পজিশনে খেলে, উইংয়েও খেলেন প্লাস লেফট ব্যাকে খেলে। তো এই 3 পজিশনে ফাহমিদুল, রাইট উইংয়ে যদি চিন্তা করি রাকিব, দেন হচ্ছে আমাদের লেটেস্ট এডিশন হতে যাচ্ছে ফারহান আল ওয়াহিদ, এবং হচ্ছে জায়ান আহমেদ। তো আপনি এই 3 পজিশনে এই 4 জন প্লেয়ারকে কিভাবে আপনি পজিশনিং করতে যাচ্ছেন, মানে আপনি কোন পজিশনে কাকে দেখেন মানে পজিটিভলি এখানে? আচ্ছা, প্রথমত উইঙ্গার বলতে আসলে উইঙ্গার বলতে সাধারণত স্পেশালি মডার্ন ফুটবলে এটা খুবই স্বাভাবিক একটা প্রত্যাশা যে একজন উইঙ্গার মানে দুই দিকে খেলতে পারবে। ফারহান দুই দিকে খেলতে পারে, রাকিবও আমাদের দুই দিকে খেলতে পারে। তো আপাতত রাকিব রাইটে সেট, ফারহানও সে ইউজুয়ালি লেফটেই খেলে, লেফটে সে সেট, কোনো সন্দেহ নাই। ফাহমিদের বিষয়ে যদি আসি, ফাহমিদের খেলার ধরনটা যদি আপনারা খেয়াল রাখেন, যে সে কিন্তু এমন না যে খুব তার খুব আউটবার্স্ট, মানে সে তার খুব পেস আছে, খুব ড্রিবলিং আছে, তা না। সে একটা প্রসেস মেনটেন করে, সে নিচ থেকে একটা বিল্ড আপ ফুটবল খেলে, তার পাসিংটা খুবই ভালো, সে দলগত ফুটবলটা খুব ভালো খেলতে পারে। এটা সবচেয়ে ভালো একটা ডেমনস্ট্রেশন ছিল হচ্ছে এএসসি আন্ডার 23 বাছাইতে গত বছর। তো যখন আমরা দেখলাম যে লেফটে জায়ান, ফাহমিদ, মোরসালিন দুর্দান্ত একটা কম্বিনেশন গড়ে তুলেছিল। তো শুরুতে মনে হতে পারে একটু বোরিং, শুরুতে মনে হতে পারে পাসগুলো একটু এলোমেলো, বাট যখন সময়ের সাথে দেখা যায় 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট পর বাংলাদেশ একটা ড্রাইভিং সিটে এসে পড়ে। এই তাদের যে কম্বিনেশনাল প্লে বা এই যে প্রসেস মেনটেন করে ফুটবল খেলার যে ধরনটার জন্য। এখন নিঃসন্দেহে রাকিব, আমাদের যদি সিনিয়র দলের কথা চিন্তা করি, এখন রাকিব রাইটে থাকবে, লেফটে ফারহান থাকবে, লেফট ব্যাকে জায়ানি থাকতেছে। ফাহমিদের বিষয় যেটা, যে ফাহমিদ কিন্তু ইতালিয়ান ফুটবলে তার যে গুরুত্বটা, সে তার ভার্সাটাইলিটি, সে ওয়াইড এরিয়া খেলতে পারে, যে কোনো দুই দিকের যে কোনো পাশে ওয়াইড এরিয়া খেলতে পারে, এবং ওয়াইড এরিয়া যে কোনো পজিশনে খেলতে পারে। সে উইং ব্যাক খেলতে পারে, ওয়াইড মিডফিল্ডার খেলতে পারে, উইঙ্গার হিসেবেও খেলতে পারে। তো এখন কিন্তু ফাহমিদ ডেফিনেটলি সে এখন ফার্স্ট চয়েস না আমাদের উইং এ, কারণ রাইটে আছে রাকিব এবং লেফটে আছে ফারহান, যারা দুইজনই শুধু গতি দিয়ে ম্যাচের গতিপথ বদলে দিতে পারে, গতি, ড্রিবলিং, এটা দিয়ে। তো এখন যদি আমি চিন্তা করি ফাহমিদের জন্য, তো এই 3 জন তো হয়ে গেল জায়ান সহ। ফাহমিদের জন্য যদি চিন্তা করি, তার এখন জায়গা আছে, যদি যদি এমন হয় যে কোচ 4-3-3 তে যাচ্ছে, তাহলে ফাহমিদ হচ্ছে হামজা এবং সমিতের সাথে একটা ওয়াইড এরিয়া, একটা ওয়াইড মিডফিল্ড পজিশনে থাকতে পারে। আমি যদি 3 ম্যান ব্যাক বলি অথবা 4 ম্যান ব্যাকই বলি, কোনো সমস্যা নেই।
ফাহমিদ কিন্তু স্টিল ওয়াইড রেতে থাকতে পারে। আমার মনে হয় রাইট ব্যাক পজিশনে একটা ভালো একটা ভ্যাকেন্সি আছে আমাদের। এবং ফারহান কিন্তু যথেষ্ট ডিসেন্ট। আমরা যারা ইতালিয়ান সিরিটিতে তার খেলা দেখেছি, সে ডিফেন্সিভলি যথেষ্ট ডিসেন্ট। তার যে উইদাউট বল যে অ্যান্টিসিপেশন বা গেম রিডিং, পজিশনিং বা অপোনেন্টকে শুরুতেই ডিসপোজেস্ট করার অথবা পাসিং অ্যাঙ্গেল, পাসিং চ্যানেল ব্লক করে দেওয়ার যে টেন্ডেন্সি তার অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার বা অন এ ডিফেন্সিভ রোল, এটা খুবই সিগনিফিকেন্ট। এটা আমাদের এখনো দেখার সেভাবে সুযোগ হয়নি। সে ওই অর্থে ট্রেডিশনাল উইঙ্গার না যে অপোনেন্ট ডিফেন্ডারকে টেক অন করবে, ড্রিবলিং করবে, বের হয়ে যাবে পেস দিয়ে, ওরকম না। তার খেলাধুলা হচ্ছে একটা বিল্ড আপ, সুন্দর একটা পাসিং খেলে। তার সাথে একজন পাস খেলার লোক থাকলে সে ওর সাথে পাস খেলে উঠে যেতে পারবে, অপোনেন্ট ডিফেন্সকে সে ব্রেক করে ঢুকে যেতে পারবে। এবং সে নিচ থেকে খেলতে পছন্দ করে, স্পেশালি যেহেতু সে পাসিংটা খেলে। তো এই প্রেক্ষাপটে আমার মনে হয় ফাহমিদের জন্য খুব ভালো একটা ফিট হবে রাইট ব্যাক। স্পেশালি এখন এই মুহূর্তে যদি আমি 4 ম্যান ব্যাক চিন্তা করি, আমি এখনো 4-3-3 চিন্তা করতেছি না, কারণ বাংলাদেশ স্টিল একটা বিল্ড আপ ফেজে আছে। 4-3-3 এটা খুবই একটা এক্সাইটিং একটা ফরমেশন বা প্লেইং স্টাইল, কিন্তু এটা একই সাথে মানে একটু রিস্কিও বটে, স্পেশালি আমরা যখন খুব কোন সিগনিফিকেন্ট অপোনেন্টের এগেনস্টে যাব। হয়তো ডুলে এটা চুজ করতে পারে, সেটা পরে দেখা যাবে। বাট এই মুহূর্তে আমি বলবো যে আমাদের রাইট ব্যাকে স্টিল একটা ভ্যাকেন্সি আছে। আমার মনে হয় সাদ, আমরা যদি সাদের দিকে তাকাই, হ্যাঁ সে ফিজিক্যালি ভালো, তার ট্যাকলিং ভালো, এরিয়াল ডুয়েলে সে ভালো, তার ভার্টিক্যালি বল মোটামুটি প্রোগ্রেস করতে পারে, বাট সে খুবই এরর প্রবণ একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার। আমার মনে হয় 2023-এর শেষ থেকে আমরা যদি এখন পর্যন্ত চিন্তা করি, সবচেয়ে বেশি ইন্ডিভিজুয়াল মিস্টেক সাদ করেছে। তার হুটহাট তার মনোযোগের একটা অভাব হয়, পজিশনিংটা তার প্রায় মিস হয়, স্পেশালি যখন তার অ্যাটাকিং দায়িত্বটা বেশি থাকে। তো আমার মনে হয় সেখান থেকে ফাহমিদ, স্পেশালি ফাহমিদের বল রিটেনশন করার যে এবিলিটিটা বা বল ক্যারি বা পাসিং, যে সে যে কম্বিনেশনাল প্লেটা করতে পারে মিডফিল্ডের সাথে, সবকিছু মিলে আমার মনে হয় এখন রাইট ব্যাকে ফাহমিদকে ভালোভাবে চিন্তা করা যায়। এটা থমাস ডুলিকে ইনফরমেশন দেওয়ারও বিষয়। থমাস ডুলি যে সে যদি রিসার্চ করে প্লেয়ারকে নিয়ে, আমার মনে হয় সেটা জানতে পারবে। ইউটিউবে এখন একটা ক্লিপ আছে ফাহমিদের, সেটা তার একদম আর্লি ডেজে যখন সে প্রথম একটা ক্লাবে ঢুকছিল সিডিডিতে, 3-4-1-2 সিস্টেমে ফাহমিদ রাইট ওয়াইড মিডফিল্ডার ছিল। তো 15 সেকেন্ডে খুব সুন্দর একটা বিল্ড আপের মাধ্যমে রাইটে তার দিকে বল যায়, সে উইদাউট দ্য বল প্রপার পজিশনিং এ ছিল, তার কাছে বল যায়, সে সুন্দর একটা ক্রস ঠেলে, একটা লো ক্রস, বক্সে ওখান থেকে গোল হয়ে যায়। তো এখন আধুনিক ফুটবলে ওয়াইড মিডফিল্ডার বা উইং ব্যাকের মধ্যে আসলে তেমন পার্থক্য নাই বলতে গেলে। এখন একটা প্লেয়ার উইঙ্গার হোক, উইং ব্যাক হোক, তার অ্যাটাকিং করার রেসপন্সিবিলিটি থাকে, অ্যাটাক করার, ডিফেন্স করার সমান রেসপন্সিবিলিটি থাকে। তো সবকিছু মিলে আমার মনে হয় ফাহমিদকে এটা সিরিয়াস একটা থট দিতে পারে কোচিং প্যানেল এই ব্যাপারে। আশা করি তারা প্রপার একটা ইনফরমেশন পাবে, প্রপারলি তারা দেখার সুযোগ পাবে ফাহমিদকে ট্রেনিং এ। ওকে ভাই। ভাই আরেকটা জিনিস, যে রিসেন্ট আপডেট আমরা গতকালকে পেলাম, সেখানে আরেকটা জিনিস সংযোজন করা হয়েছিল যে ঈদের পরবর্তী সময় থেকে কাজ করে মোস্ট প্রবাবলি জুলাই পর্যন্ত বা জুলাইয়ের মধ্যে তার হচ্ছে পাসপোর্টের কাজটি শেষ হয়ে যাবে। তো যদি সেটা হয়ে যায় এবং সেটা যদি বাস্তবায়ন করা হয় আদৌ, তাহলে সেই ক্ষেত্রে মোস্ট প্রবাবল কোন স্পেসিফিক টুর্নামেন্ট বা বাংলাদেশের কোন প্রবাবল নেক্সট ম্যাচে আমরা হচ্ছে ফারহান আলী ওয়াহিদের ইনক্লুশনটা দেখতে পারি জাতীয় টিমে? সেক্ষেত্রে ডেফিনেটলি আমরা তো আসলে সেপ্টেম্বর অক্টোবর উইন্ডো, আপনারা অনেকেই জানেন হয়তো যে সেপ্টেম্বর একটা আলাদা উইন্ডো ছিল, আগে অক্টোবরে ছিল। তো ওই দুইটা উইন্ডো এখন ফিউশন করে ফেলছে ফিফা, যাতে প্লেয়ারদের একবারে তারা 2+2 4টা ম্যাচ খেলে ফেলতে পারে। তো এবং সেই উইন্ডোতে কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল, বাট আনফরচুনেটলি ইন্ডিয়া খুবই বাজে একটা কাজ করলো। তারা আসিয়ানে চলে গেছে, মানে আসিয়ান টুর্নামেন্টটা খেলবে, আসিয়ানে চলে যায় নাই, বিচ্ছিন্ন ভাবে একটা অতিথি হিসেবে খেলবে। তো সেজন্য এখন সেপ্টেম্বর অক্টোবরে সাফ হওয়ার কথা ছিল, বাট সেটা হবে না, কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ ডেফিনেটলি হবে, এবং সেটা বাফুফের কথাতেও বোঝা গেছে। আমার মনে হয় ফারহানকে ইনশাল্লাহ সেপ্টেম্বর অক্টোবর নাগাদই পাওয়া যাবে। ওকে ভাই, এইটার অ্যাজ এ পার্ট টিমের কম্বিনেশন বা প্লেয়ারের ইনক্লুশন যাই বলি না কেন, রিসেন্টলি আরেকটা জিনিস নিয়ে কথা হচ্ছিল যে বাংলাদেশের হেড কোচ যিনি হয়েছেন টমাস ডুলি, তো উনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট কোচ এনেছেন, আপডেট হয়েছে। কিন্তু এর পাশাপাশি মামুন উনাকে নিয়েও হচ্ছে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা কথা হচ্ছিল এরকম ভাবে যে উনি কেন এখনো ইনক্লুডেড। হ্যাঁ, হয়তোবা শোনা যাচ্ছে যে সান ম্যারিনো ম্যাচের পরে ওনাকে দেখা না যেতেও পারে ডাগ আউটে, কিন্তু
উনার প্রয়োজন হিসেবে দেখানো হচ্ছে যে প্লেয়ারদের সাথে কোচের কমিউনিকেশন বা যে ল্যাঙ্গুয়েজের যে ব্যারিয়ার সেটা দূর করার জন্য হচ্ছে রাখা হচ্ছে। তো বিগত সময়ে যদি আমরা হিস্ট্রি পর্যালোচনা করি, এটা অনেক ধরনের সমালোচনা হয়েছে যে টিমের সিলেকশন থেকে শুরু করে অনেক কিছুর মধ্যেই উনার একটা হাত ছিল। তো এই ক্ষেত্রে কতটুকু ফ্রিডম নেওয়া হচ্ছে ডুলি এবং তার ম্যানেজমেন্ট কাজ করতে পারবে ইন দ্য ফিউচার, স্পেশালি যখন ফারহান আলী ওয়াহিদের মতো হচ্ছে প্লেয়াররা ইনক্লুড হচ্ছেন ইন দ্য ফিউচার? আচ্ছা, তো আমার মনে হয় প্রথমত থমাস ডুলির মানে কেলিবারটা কি, থমাস ডুলির ব্যাকগ্রাউন্ডটা কি। হ্যাঁ, সে কোলম্যান বা বার্নস্টকদের মতো না, কিন্তু সে ক্যাবরেরাও না। এবং সে আমার আমার জানা মতে সে যেরকম পার্সোনালিটি, যেরকম শুনলাম বা এমনিও যে রিসার্চ করে জানতে পারছি, সেটা হচ্ছে সে তাকে প্রভাবিত করা যাবে না, তাকে কম্প্রোমাইজ করা যাবে না টিম সিলেকশনে। এবং সহকারী কোচদের বিষয়টা কি, যে সহকারী কোচটা হচ্ছে কোচেরা যেই ট্যাকটিক্স বা দর্শনে বা ফরমেশনে খেলাতে চায় সেই অনুযায়ী ড্রিল গুলা তৈরি করা, অনুশীলনে এটা হেল্প করা সহকারীদের। এবং আমার মনে হয় এখন থমাস ডুলি এবং মার্কো বোনো যে সহকারী আসছেন, ইতালিয়ান কানাডিয়ান, এমন হয় এখন বাফুফে 100 জন হাসান আল মামুন দেখ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, প্রেফারেবলি আমাদের দেশের আনফরচুনেট বাস্তবতায় আমরা চাই না এরকম কোনো বায়াসড কোনো কোচ চাই না। এদের এবিলিটি চাইতে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এরা অনেস্ট কিনা, যেটা তারা না। হ্যাঁ, তো এখন হ্যাঁ ইনিশিয়ালি একজন দেশি তো থাকতেই হবে, কারণ হচ্ছে স্বাভাবিক থমাস ডুলি এবং মার্কো বোনোদের অন্তত 2টা ইন্টারন্যাশনাল উইন্ডো লাগবে প্লেয়ারদের পুরোপুরি চিনতে। তারপর হচ্ছে ডোমেস্টিক লিগে অন্তত 2-3-4টা ম্যাচ লাগবে টোটালি অবস্থা কি, এখানে প্লেয়ারদের এবিলিটি কি এগুলা বুঝতে। তো সেই পর্যন্ত ডেফিনেটলি একটা দেশি হ্যান্ড লাগবে। তো সেই হিসেবে হাসান মামুন কাছে আমি জানি না আর কে যেতে পারে, আর কারো উপর আসলে মানে কারো উপর আসলে কোনো ভরসা করা যায় না বাংলাদেশে। কে যে কার মোটিভ নিয়ে কার স্বার্থ হাসিল করতে এখানে ঢোকে ভাই বলা মুশকিল আছে। যেমন হাসান মামুন যখন প্রথম আসছিল আমরা অনেক খুশি হয়েছিলাম, ঠিক আছে, সাফ জয়ী ক্যাপ্টেন, ভালো মানুষ, ভালো ব্যক্তিত্ব আছে, এসে কিন্তু দেখেন কি অবস্থা এখন। তো ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে সমস্যা নেই, উনারা যথেষ্ট ভালো একটা লেভেল থেকে আসছে, থমাস ডুলি, মার্কো বোনো, এবং উনারা নিজেরাই কয়েক মাসের মধ্যে টোটাল জিনিসটা টেক ওভার করতে পারবে। যেখানে হাসান মামুন থাকুক না থাকুক কোনো ব্যাপার না, বাট আমরা যেটা বলে আসছি যে হাসান মামুনের তো মানে জামাল ভুঁইয়া ডেফিনেটলি তার ফুটবল নলেজ অনেক আরো আরো বেটার, সে বাংলাও পারে, তাকে কোচ কাম প্লেয়ার করা যায় কিনা। হ্যাঁ, কারণ এবং তার সার্টিফিকেশনও বেটার হাসান মামুনের সাথে। হাসান মামুন এএফসি বি লাইসেন্স, জামালের এএফসি এ হয়ে গেছে। তো জামাল এখানে বেশি কিছু না, জাস্ট ইনস্ট্রাকশন গুলা বুঝাই দিবে, এমন না যে সে তাকে ট্রেনিং ছাইরা তাকে ড্রিলের জিনিসপাতি ঠিক করা নিয়ে ব্যস্ত থাকতে হবে, তা না। সে বড় ভাইয়ের মতো অ্যাজ এ ভেটারান সে ইনস্ট্রাকশন গুলা যদি কিছু কমপ্লেক্স কোন বিষয় থাকে সে বাংলা এটা বুঝাই বলবে তার সতীর্থদের। এত বছর খেলে সবার সাথে তার এই বোঝাপড়াটা আছে। তো তাকে এরকম প্লেয়ার কাম কোচ করা যায় কিনা, বা যদি বেশি দরকার হয় এত ভাষাগত সমস্যা মনে হয়, যদি ফুটবলে ভাষা আসলে ওরকম বলতে নাই, ভাষার কোনো বাধা ওরকম নাই, ফুটবল ফুটবল, ফুটবলের ভাষা একটা আলাদা সার্বজনীন ব্যাপার আছে, দরকার হলে একটা ভাষা ট্রান্সলেটর দিয়ে দেখ, সমস্যা নেই। তো এখানে আসার মধ্যে তেমন কোনো প্রয়োজনীয়তা নাই, আছে থাকুক সমস্যা নেই, থাকলেও যে খুব সমস্যা তা না, সমস্যা নেই, আমি এটা কোনো জটিলতা হিসেবে দেখি না। তবে জামালকে সহকারী কোচ করা নিয়ে একটা একটা সিরিয়াসলি চিন্তা করতে পারে বাবুফে।